আসার সময় আপনি ড্রাইভারও জিজ্ঞেস করেন স্যার নির্বাচন কি হচ্ছে কিনা। সবাইকে দিনের মধ্যে এই প্রশ্নের মুখোমুখি হন না এমন লোক পাবেন না আপনি। তো এই প্রশ্নটা আসছে কেন, এই হলো প্রশ্নটা। এটা হলো গিয়ে আমি বারবার বলছি, এটা আসলে ডক্টর ইউনূসের অর্জন। এটা যে এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে না, এই দেশের লোক ওনাকে বিশ্বাস করে বসেছিল, এই দেশের লোক এখন ওনাকে বিশ্বাস করে না। এখন উনি কী করেছেন এটা উনি ভালো জানেন। এটা আমরা বললে কি করবো, হয়তো আমি যা বলবো তার চেয়েও বেশি কিছু, এটা তো আমি বলবো না। কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে, এটা মানুষের মধ্যে একটা ধারণা কেমনি করে তৈরি হয়েছে, হয় ওনার কারণে, অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কারণে, অথবা ওনার সঙ্গে যারা আছে তাদের কথাবার্তায় কেউ যদি বলে বসে যে 52 বছরে কেউ কিছু পারে নাই, আমরা এসে করতেছি। এর অর্থটা কি? এর অর্থ হলো পলিটিশিয়ান হবে না, আমরাই করবো। ভাই মানুষ তো নানা ধরনের ব্যাখ্যা করে কিন্তু, এবং সেখানে উনি সরাসরি পলিটিক্যাল পার্টিগুলো ব্লেম দিচ্ছেন একজন উপদেষ্টা। তখন কি হয়, সব পলিটিক্যাল পার্টিগুলোই তো কিছু কিছু লোক আছে, তারাও তো বিভিন্ন জনের সঙ্গে আলাপ করে। সেই আলাপটা কি উপদেষ্টাদের পক্ষে যায়, এই সরকারের পক্ষে যায়? মানুষের মধ্যে কিন্তু ধারণাটা এইভাবে তৈরি হয়, কেউ তো যে আর পাঠ্যপুস্তক দিয়ে পড়ায় না, এইভাবেই তৈরি হয়। তো সেভাবে তারা কিন্তু তৈরি করছে সবাই মিলে, এবং এই তৈরির ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে। এবং ওনার সবচেয়ে যেটা বড় সমস্যা, উনি তো কথা বলেন না। পলিটিক্যাল পার্টির লিডাররাও বলে, পলিটিক্যাল পার্টিগুলিও বলে যে উনি তো কথা বলেন না। আগে যিনি ছিলেন শেখ হাসিনা, দেখতাম যে কোথাও থেকে ঘুরে ঘুরে আসলে পরে সবাইকে নিয়ে বসতো, চা নাস্তা খাইতো, আড্ডা উড্ডা দিত, তেল টেল মাখতো, একটা জিনিস ছিল, আমরা হাসাহাসি করতাম, সেটা একটা ছিল। আমরা উনি কথা যা যা বলতেন এটা শুনে বলতাম যে এই লোক তো স্বৈরাচারী, অথবা এই লোক তো ওই লোকগুলি খারাপ, বলতে পারতাম। তো উনি তো এ পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করলেন না। তখন যে ধরনের প্রেস কনফারেন্স হতো, ওই ধরনের প্রেস কনফারেন্স কি আমরা আর চাই কিনা? উনি কি প্রেস কনফারেন্স করতে পারতেন না? আমাদের দেশের সাংবাদিকদের ডেকে করতে পারতেন না? উনি কি মিডিয়াকে কথা বলতে পারতেন না? পারতেন তো। উনি ওনার পছন্দের লোকদের সঙ্গে প্রেস কনফারেন্স করেন, নির্বাচন নিয়ে হবে কি হবে না সেটি নিয়ে যে মানুষের মধ্যে অনিশ্চয়তা, সেটা ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করতে পারতেন। যে লোক মানে যে যার সঙ্গে আপনার কথা হয় না, ধরেন একটা লোক খুব বেশি কথা বলে, তার সম্বন্ধে ভালো মন্দ আপনি বুঝতে পারেন, কিন্তু মন্দ হলেও বুঝতে পারেন, ভালো হলো। আমি কিছু বলতেছি না, চুপ করে বসে রয়েছি, আপনি আমার মনে কি চলছে আপনি কেমনে বুঝবেন? তখন মানুষ কি করে, যদি মানুষটা আনন্দে থাকে তখন ভাবে দেন এই লোকটা ভালো, আর যদি মানুষটা দুঃখে থাকে তখন সে মনে করে এই লোকটাই দুঃখের কারণ। হিসাব করতে পারে সিম্পল, মানুষের মন তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আমাদের দেশের মানুষটা আনন্দে নাই, আনন্দে আছে, আনন্দে তো নাই। তখন তারা মনে করে এই লোকটাই দুঃখের কারণ, সে কথা বলে না কেন, সে আমাকে চিনে না, আমাকে বুঝে না, আমার সামনে আসে না। ভাই এগুলি খুব খুব ছোট ছোট ঘটনা। কিন্তু উনি প্রেস কনফারেন্স কেন করেন না আমি এখনো বুঝি না। একবার করতে পারতেন, করলে কি হইতো? উনি তো স্মার্টেস্ট পার্সন আমাদের দেশের, সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছেন, তো উনি ভয় পান কেন? এই তো আরেক নরেন্দ্র মোদী হয়ে গেছে, সে প্রেস কনফারেন্স করে না, তো এটা তো ঠিক না। ডক্টর জাহেদ, আমি আপনার কাছে আসবো জনাব মাসুদ কামাল। তার আগে ডক্টর জাহেদ, এই প্রসঙ্গে যদি ছোট করে আপনি কিছু বলতে চান। আপনি দুইজনের বক্তব্যই শুনেছেন, এবং মাসুদ কামাল বলেছেন যে এই যে মানুষ নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা মানুষের মনে, সেটির অনেকখানি ক্রেডিট তিনি প্রধান উপদেষ্টাকে দিতে চান। আমি আসছি, এটা আমার কাছে যৌক্তিক মনে হয়। তার আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলি। মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্স, আমি ডক্টর ইউনূসের সরকারের কাছে বা তার কাছে আমার একটা এক্সপেকটেশন ছিল প্রথম দিন থেকে, বলি যে সরকার কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে যেগুলো দিয়ে আমরা ভবিষ্যতে শোরগোল করব। কিছু কিছু জায়গায় খুব বেসিক কিছু কাজ করবেন। ধরুন চাঁদাবাজি অনেক কমে গেছে, আমরা বিএনপি চাঁদাবাজি করে বসে থাকে বললে আসলে হবে না, কমিয়ে দেখাতেন। ঘুষ কমিয়ে গেছে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ, আমরা কিন্তু পরের পলিটিক্যাল সরকারের ধর্ম যখন ঘুষ হবে আমরা কিন্তু বলবো। যেমন একটা সাফল্যের কথা আমার এই মুহূর্তে মনে আসছে, হজ ব্যবস্থাপনা। দীর্ঘদিন পর আমরা খুব ভালো হজ ব্যবস্থাপনা দেখেছি, এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেল। ভবিষ্যতে কেউ চলে আমরা বলবো কিন্তু এটা করা যায়, তুমি পারো নাই। ঠিক একইভাবে একটা প্রেস কনফারেন্স যেখানে ওনাকে খুবই টাফ প্রশ্ন করে, উনি মেহেদিকে ফেস করেছেন না, ওয়ান অফ দ্য টাফেস্ট ইন্টারভিউয়ার্স, তাই না? তো যদি সেটা হয়ে থাকে, উনি যদি সেটা করে থাকেন, আমাদের এখানে ওনাকে এই সুযোগ দেয়া, মাসুদ কামাল ভাই থাকলেন, উনি এই প্রশ্ন করলেন, এটা তো আপনার অর্জন, আপনাকে মানুষ বিশ্বাস করতে পারছে না, কেন বিশ্বাস করতে পারছেন না আপনি বলেন। আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস এরকম প্রশ্ন ফেস করার মতো ক্যাপাবিলিটি ওনার আছে। সো উনি এরকম একটা ইন্টারভিউ মানে প্রেস কনফারেন্স করে যদি এরকম প্রচুর প্রশ্ন ফেস করতেন, যে রকম প্রশ্ন হওয়ার কথা সেরকম উন্মুক্ত করে দিতেন, আমরা এটা একটা বেঞ্চমার্ক পেয়ে যেতাম। আমরা ভবিষ্যতের সরকার, আমি বারবার বলছি ওনার কাজ ছিল এটা, আসলে অতগুলো স্ট্যান্ডার্ড বারটাকে হাই করে দেয়া অনেক ক্ষেত্রে হয়েছে, সেরকম এটাও হতে পারতো। সেই কারণে আমার মনে হয় এটা উচিত ছিল। একটু আমি জনাব ফয়েজ আহমেদ, আপনি যদি এক বাক্যে আমাকে একটু উত্তর দেন, কেন প্রধান উপদেষ্টা প্রেস কনফারেন্স করেন না?
প্রথম কথা হচ্ছে প্রেস কনফারেন্স উনি করবেন কি করবেন না এটা ওনার একান্ত ব্যক্তিগত চয়েসের ব্যাপার, এটা একটা বিষয়। উনি আর অপরদিকে হচ্ছে ওনার কাছে, ওনার দপ্তরে, ওনার সরকারের যতগুলি প্রশ্ন সাংবাদিকদের আছে, কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না কেউ, এরকম কোনো ঘটনা নেই। ওনার সব প্রশ্নের, যে কোনো প্রশ্ন ওনার কাছে আপনি করতে পারেন, সেটা মাধ্যমে গেলে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। দুই, আরেকটা হচ্ছে আপনি যে ইন্টারিম প্রশ্নের উত্তর প্রেস সচিবের কাছ থেকে পাওয়া আর ওনার কাছ থেকে পাওয়া কি একটু যোগ করি, তাহলে তো মেহেদীকে বলে দিলেই হতো আমার প্রেস টিম আছে, ওনাদেরকে ইন্টারভিউ করলেই হয়। আচ্ছা, ইন্টারভিউ ওর এক ডিফারেন্ট জিনিস। আচ্ছা, আপনি প্রেস কনফারেন্স, আরেকটা হচ্ছে যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার বা যে নামে ছিল, তার প্রধানেরা কয়টা প্রেস কনফারেন্স করেছে দেশে অতীতে বাংলাদেশে? আবার প্রফেসর ইউনূস যদি প্রেস কনফারেন্সও করা শুরু করেন, তাহলে উনি তো সব পলিটিক্যাল পার্টির ইয়ের মতো, রাজনৈতিক সরকারের মতো শুরু করেছেন, এখন প্রেস কনফারেন্স করেন, এই করেন। উনি তো আচ্ছা, আপনি মনে করছেন যে তিনি করলেও সমালোচনার মুখে পড়তেন? হ্যাঁ, হতে পারতো, মানে করলে কি হতো সেটা তো জানি না, উনি এটা ওনার চয়েসের বিষয়, এটা উনি করবেন কি করবেন না। ডক্টর জাহিদ, আবার আপনার কাছে যাচ্ছি। আর একটা জিনিস একটু বলি, যে আগে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা খুবই রুটিন কাজ করতে, সরকার রুটিন কাজ করছে, সরকার অনেক কাজ করছে। আমাদের অনেক প্রশ্ন আছে, তো অনেক প্রশ্ন আছে, যেমন ধরুন সংস্কার নিয়ে প্রচুর আলাপ হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যে সংস্কারগুলো আইন সংশোধন করে করে ফেলা যায়, পত্রিকা রিপোর্ট করছে। এই টেলিভিশন চ্যানেলেরই সহযোগী যে পত্রিকাটা আছে, তারা সিরিজ করছে, সেকেন্ড ইয়ে ছিল জনপ্রশাসনের কয়টা ছিল, কয়টা হয়েছে, যেগুলো আইন সংশোধন করে করা যায়। এই মুহূর্তে তো আপনি তো অর্ডিন্যান্স জারি করতে পারতেন। সো এরকম নানান রকম ইস্যু নিয়ে, এবং আমি আবারও বলছি, উনি এত স্মার্ট, উনি এগুলো খুব সুন্দর ফেস করতে পারতেন, মাঝে আমাদের এই লাভটা হতো। মাসুদ কামাল ভাই যে কথাটা বলছেন, এটা আসলে গ্রসলি ব্যাপারটা তাই। আমরা যেহেতু ফেস করছি, এবং ফয়েজ ভাই যেটা বললো, ফয়েজ ভাইয়ের সাথে আমি একেবারেই একমত। ইভেন ইলেকশন করবেন এরকম মানুষজনও কেউ কেউ পার্সোনালি এই ধরনের কথা বলছেন, এটা যে এমন যে কথার কথা বলছেন তা না। তার মানে একটা ওয়াইড স্প্রেড পারসেপশন, যিনি পলিটিক্সের সেন্টারে আছেন তিনি, টু খুব সাধারণ একজন নাগরিক যিনি একটা ভোট দিতে চান বহু বছর, উনি কেন এটা করেন না, মানে কেন এই বোধ তৈরি হয়েছে সেটা আসছে। কিন্তু এটা টু সাম এক্সটেন্ট, যেহেতু সরকারের প্রধান তিনি, তার এই দায় তাকে খানিকটা হলেও নিতে হবে, বা অনেকটাই নিতে হবে। একটা ডাকসু নির্বাচন হলো, মানে ডাকসু নির্বাচন নিয়ে 1-1.5 মাস ধরে কলাম লেখা, টক শো, 40,000 ভোটারের একটা ইলেকশন, যেটার ইম্প্যাক্ট মানে বাংলাদেশের জাতির কাছে, দেশের কাছে তেমন কিছু না। কিন্তু আমরা এটাকে ইন্টারপ্রিট কি করলাম, বহু বছর বাংলাদেশে একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন ছিল না। সো এই ইলেকশনটা সামনে আসলো, মানুষ মেতে উঠলো। সো ডাকসু ইলেকশনের যদি 1 মাস আগে থেকে, তারও আগে নিউজ হচ্ছিল কবে হবে, কি হবে, হবে নাকি, এসব চলছিল। 1 মাস ধরে ক্রমাগত কথা হয়েছে। একটা ডাকসু ইলেকশন নিয়ে যদি ওই হয়ে থাকে, আজকে আমাদের জাতীয় ইলেকশনে 3 মাস মাত্র বাকি। আমরা এখনো গণভোট হবে কিনা, হলে কখন হবে, ওর মধ্যে নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, শাপলা প্রতীক পাবো কিনা, না পেলে নির্বাচন করব না, নানান আলোচনা চলছে। হয়তো কেউ কেউ তার ডোর টু ডোর যাচ্ছে, বিশেষ করে জামাত ইসলামী যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে এখনো এই আলাপ, এই যে এখন আমরা এই সমঝোতাই যেতে পারি নাই, এবং ফলে মানুষের মধ্যে এই আলাপের স্কোপই শুরু হয় নাই, এই জিনিসটা আছে। প্লাস মাসুদ কামাল ভাই যেটা বললেন, সরকারের মধ্যকার কেউ কেউ মানুষ, এখন এই প্রবণতা কমেছে। একটা সময়ের প্রবণতা ছিল যেখানে কিছু মিসলিডিং মন্তব্য হয়েছে, যেগুলো মানুষকে ভুল ভাবিয়েছে। সরকারকে সমর্থন করে এই ধরনের ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ নির্বাচন হয়ে কি হবে, হওয়া দরকার আছে কি না, না হলে কি হবে, না হলেই ভালো হবে, এসব কথাবার্তা বলছেন। ফলে পারসেপশন তৈরি হচ্ছে। একটা কথা মনে রাখা জরুরি, এত ওয়াইড স্প্রেড পারসেপশনের জন্য কোনো রিজন নিশ্চয়ই আছে। আমরা খুঁজে সব বের করতে পারবো কিনা ডিফারেন্ট ডিবেট, কিন্তু মানুষের মধ্যে কমনলি এই ধরনের পারসেপশন হওয়ার কথা। বিএনপি যে এখনো তাদের প্রার্থী দিতে পারেনি, জনাব ফয়েজ আহমেদ যেটা বলছিলেন, যে সেটিরও একটি ভূমিকা আছে, এই আপনি কি মনে করেন? একেবারে ছোট করে যদি। না, আমি সেটির ভূমিকা আছে বলে মনে করি না। বিএনপি প্রার্থীরা যাচ্ছেন, এটা বিএনপির একটা ঝুঁকি আছে। সেটা হচ্ছে কি, ধরুন আমরা 3 জন বিএনপির প্রার্থী হিসেবে এলাকায় টপে আছি, আমাদের ঝুঁকি হচ্ছে এটা বিএনপির ঝুঁকি। আমি যখন যাচ্ছি, আমি কিন্তু আমার বাকি 2 জনের সাথে প্রতিপক্ষ বা শত্রুর মতো আচরণ করছি। ফয়েজ ভালো না, মাসুদ কামাল ভালো না, এগুলো বলে বেড়াচ্ছি, এগুলো বিএনপির ঝুঁকি। কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন মোটা দাগে কিন্তু ভালোই চলছে অনেক দিন থেকে, ডোর টু ডোরও কম বেশি যাওয়া হচ্ছে, টপ 2-3 জন অন্তত তারা করছেন। 10 জন তো নেমে যায়, কারণ আমি 10 জনের 2-3 জনের পরের বাকিরা জানে তারা পাচ্ছে না, একটু আওয়াজ দিয়ে রাখলাম যাতে ভবিষ্যতে। এই প্রসঙ্গ নিয়ে বিরতির পরে আমরা আবার কথা বলবো। মাসুদ কামাল, আমি আপনার কাছে আবার যেতে চাই। আপনি আমার টক শোতে বলেছিলেন যে যদি এনসিপি শাপলা পায় তাহলে ইলেকশন কমিশন ইলেকশন করার যোগ্যতা হারাবে। ইলেকশন কমিশন এখন শাপলা কলি দিচ্ছে এনসিপিকে, এখন আপনার মন্তব্য কি? ইলেকশন কমিশন সম্পর্কে আমার মন্তব্য চেঞ্জ হয় নাই, আগেটাই রয়ে গেছে। কারণ কলি শাপলা না কি, যা আমার ব্যাপার না। আমার ব্যাপার হলো কি, চাপের মুখে একটা পলিটিক্যাল পার্টি চাপের মুখে সে তার ওই তালিকার যে মানে প্রতীকের যে তালিকা, সে তালিকা চেঞ্জ করেছে।
আমার কাছে হলো এটা, তুমি যদি দিবা না তা দিবা না, যদি তুমি দিবা ফুলটাকে যখন বন্ধ করে কলি বানাই দিবা, তবে যা দিবা, তাহলে তুমি আগে না করলা কেন? যদি তুমি না করলা তোমার ওখানে থাকতে হবে। তার মানে কি হয়েছে, এর মধ্যে তার উপর চাপ আসছে। আমি সন্দেহ করি এই চাপটা সরকারের দিক থেকে আসছে, জি এটা আমার সন্দেহ। কারণ এনসিপির উপর সরকারের প্রভাব আছে, সরকারের উপর এনসিপির প্রভাব আছে। এনসিপি সরকারকে বলছে, সরকার ইলেকশন কমিশনকে বলছে, সে এই তালিকা বলছে যে এটা মিটাই ফেলান, অমুক করেন তমুক করেন। এটা মিটানোর বিষয় না, এটা বিষয় হলো যে আপনার আদৌ মেরুদণ্ড আছে কি নাই সেটা প্রমাণ করা। কিন্তু জনাব মাসুদ কামাল, এনসিপি তো বলছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন তাদেরকে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এটাও নিয়ে আমার কোনো মাথা আর ব্যথা নেই। এছাড়া এই যে তালিকার বাইরে অন্য অন্য বিষয়ে যে মার্কা দেওয়ার যে ট্র্যাডিশন, এটা কিন্তু এইবার প্রথম হচ্ছে না, এর ভাইরে, আগেও আমি কিন্তু একটা কথা অনেক বলি, দলের জন্য হয়েছে। ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না হয়েছে এটা এনসিপির ব্যাপার আর তাদের ব্যাপার। আমার ব্যাপারটা কি, আমি দেখতে চাই আমার রেফারি যিনি আছেন উনি ফাউলের বাঁশি বাজাইছেন, ওইটাকে উনি চেঞ্জ করবেন না। ভুল হতে পারে কিন্তু উনি চেঞ্জ করবেন না, তাহলে আমি বুঝবো এই রেফারি খেলা চালাতে পারবে। উনি চেঞ্জ করেছেন, ওনারা বারবার এক এক সময় এক এক ব্যাখ্যা জি, দিয়েছেন, জি। শেষে কোনো ব্যাখ্যা ছাড়াই চেঞ্জ করছেন। এতে বোঝা যাচ্ছে যে ওনারা চাপে নতজানু হন এবং সেটা যেখান থেকে আসুক, কিন্তু ওইটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বানানো হয়েছে এই কারণে যে তারা কোনো চাপকে গ্রাহ্য করবেন না। জি, এই চাপে নতজানু হয়ে ওনারা কি এই যে এনসিপির ফর্মুলা অনুযায়ী যে ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশগুলো দিয়েছেন, এরকম অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গ নিয়ে আমরা বিরতির পর কথা বলবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে ফিরে এলাম। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে যেতে চাই। একটি টক শোতে আমি দেখছিলাম যে আপনি বলছেন যে এনসিপির ফর্মুলা অনুযায়ী ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশগুলো দিয়েছিল, ওনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেননি। কিন্তু লন্ডন বৈঠকের পর তো আমরা দেখেছি যে এই সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে জুলাই সনদের যে টেক্সট এবং সাইন করার যে বিষয়, সব বিষয় সবাই বলছিল যে বিএনপির চাওয়ার এক ধরনের না সম্ভবত প্রক্লেমেশন প্রভাব রাখছে। তারা বলছিল যে বিএনপির দিকেই সরকার বেশি ঝুঁকে আছে, এমন মন্তব্য অনেকেই করেছেন, আমার শোতে এসেও করেছেন অনেকে। তাহলে হঠাৎ এখন কি হলো যে বিএনপি বলছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে? আচ্ছা, আমি যদি খেয়াল করি যে আমার কাছে এটা টু সাম এক্সটেন্ট একটা পাতানো খেলা মনে হয়েছে। পাতানো খেলা কেন মনে হয়েছে সেটা বলি। যে এনসিপি মানে স্বাক্ষর অনুষ্ঠানে গেল না, মানে আমার ব্যক্তিগতভাবে কষ্ট লাগে যে এনসিপি সিগনেচার না করলে যাওয়া উচিত ছিল বলে মনে করি। গণফোরাম গেছে, সাইন করেননি। কারণ যে ছবিটা উঠেছে, ওখানে আমি নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে দেখতে চেয়েছি। আরও যদি স্পেসিফিক করে, আমি নাহিদ ইসলামকে দেখতে চেয়েছি। একটা ছবি তুললে ওনাকে বেঁধে কেউ সিগনেচার করিয়ে ফেলতো না। ওনারা গেলেন, এরপর 3টা দাবি দিলেন একদম স্পেসিফিকলি। এরপর এই রিপোর্টটা দেওয়ার আগেও তাদের একটা প্রতিনিধি দল জনাব আক্তারের নেতৃত্বে গিয়েছিল। এই 3টাই তাদের মূল দাবি ছিল। একটা হচ্ছে এটা সিগনেচার করবে প্রধান উপদেষ্টা, এটা প্রেসিডেন্ট করবেন না আদেশে। 2 হচ্ছে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট হতে হবে। 3 হচ্ছে সংস্কারের পর এই কনস্টিটিউশনের নাম হতে হবে বাংলাদেশ সংবিধান 2026। তো ওই নাম হওয়াটা খুব জরুরি না, এটা অবশ্য একটা টোন আসে যে একটা নতুন সংবিধান হয়েছে। যাই হোক, যে আদেশটা আছে ওখানে রাষ্ট্রপতি, যখন সরকার একটা আদেশ দেবে এরকম কথা আছে। প্রধান উপদেষ্টা স্পেসিফিক করে লেখেননি। আমরা যদি আদেশটা পড়ি তাতে মনে হয় একটা ইঙ্গিত আছে যেটা সরকার করতেও পারে। গণভোটে নোট অফ ডিসেন্ট নিয়ে প্রশ্ন। গণভোটে নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, যে গণভোট যে যাবে সেখানে নোট অফ ডিসেন্ট থাকবে না। এটা আমি নিশ্চিত হয়েছে ঐক্যমত্য কমিশনের একজনের সাথে। কিন্তু যে 48টি ধারায় গণভোট হচ্ছে তার 36টিতে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। জি, সো নোট অফ ডিসেন্ট ছাড়া যাবে। এটাও 36টা না 18টা, এনসিপি 48টা আর 18টা, না, 84টা সব দল 36টাই ছিল। মিলে 36টা ধারায়। না, সব দল মিলে 18টায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার বিএনপি সহ তার এলআইরা 15টা আর জামাতের 3টা। আর মৌলিকের ক্ষেত্রে বিএনপি 9টা সম্ভবত, এরকম একটা হিসেব আছে। যাই হোক, তো যেটা বলছিলাম, এই যে নোট অফ ডিসেন্ট ছাড়া যাওয়া, তো তাতে আমার কাছে মনে হয় এনসিপি গেল না। এবং এনসিপির সংখ্যা কেমন, এনসিপি নির্বাচনে কেমন করে, এটা সামনে নির্বাচনে আমরা দেখব। কিন্তু এটা ফ্যাক্ট, বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এনসিপির একটা গুরুত্ব আছে, যেহেতু আমাদের গণ অভ্যুত্থানের সামনের সারির অনেকেই এই দলে আছেন, ফলে তাদেরকে এক ধরনের নিয়ে আসার প্রবণতা হলো। এখন এই জন্যই বলছি জিনিসটা একটা স্টেজড গেম হতে পারে। আমি বলছি না যে সরকারের টপ জানে, কিন্তু এই যে আমি যাবো না, আমি একটু রাগ করেছি, আমার মানভঞ্জন করা হোক, মানভঞ্জন করার জন্য এগুলো যোগ করা হলো, করে তাদেরকে নেওয়া হলো, কারণ তাদের সর্বশেষ দাবির সাথে সরকার কমপ্লাই করছে। অথচ আমি আরও একটু যোগ করি, ঐক্যমত্য কমিশনের
তাদের কার্যপরিধির মধ্যে বাস্তবায়ন কিভাবে হবে এটা ছিলই না প্রথম যে অর্ডার। জুলাইতে তারা রিপোর্ট দিচ্ছিলেন, দিয়ে তারা বলছিলেন পরবর্তী সংসদ যেটা নির্বাচনে গঠিত হবে তারা 2 বছরের মধ্যে এটা করবে। পরবর্তীতে এনসিপি তার সাথে জামাত এবং আরো কয়েকটা দল মিলে দাবি তুললো না এটাকে বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে হবে। এরপরে 2.5-3 মাসের ঘটনা আবার যুক্ত হলো। সো খেয়াল করুন একটার পর একটা জিনিস এই ক্ষেত্রে তাদের চিন্তায় তাদের চাপে এই জিনিসগুলো তৈরি হয়েছে এবং সর্বশেষ যেভাবে এটাকে প্রস্তাবিত হলো, প্রস্তাবনা করা হলো, সেটা দেখে মনে করার কারণ আছে অ্যাটলিস্ট। কেন করবে এটি সরকার? আপনার কাছে ব্যাখ্যা কি এটার? আমি ঠিক জানি না, মানে একটু বলে যদি ফেলি, সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনকে আমি প্রশ্নবিদ্ধ করি। সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল, ঐক্যমত্য কমিশন না। ডক্টর ইউনূস ডেইলি স্টার সম্পাদকের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন তার দায়িত্বে আসার কয়েক মাসের মধ্যে। ওই পত্রিকা, এটা ভিডিও ইন্টারভিউ পাওয়া যায়, এই পত্রিকার হেডলাইন ছিল আমরা সরকার নয়, আমরা ফ্যাসিলিটেটর। একটা সরকারকেই তিনি নিজে ফ্যাসিলিটেটর বলছেন। শুধু সেটা না, আমি একটু যোগ করি, ওই ইন্টারভিউ যে কেউ দেখতে পারেন। তখন সংস্কার কমিশনগুলো কাজ শুরু করেছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই কমিশনগুলো কি হবে, তারপর কি করবেন। উনি বলছেন সংস্কার কমিশনগুলো কাজ শেষ করবে, তারা সংস্কার প্রস্তাব দিবে। ধরুন এভাবে বলছেন 100টা সংস্কার প্রস্তাব আসলো, আমরা আলোচনা করব, 10টায় যদি সবাই একমত হয়, সেই 10টা সংস্কার করব, তারপর নির্বাচন দেব। যদি একটাও কেউ একমত, সবাই একমত না হয়, সবার মানে একটাও হয় নাই এমন যে সবাই একমত হয়েছে, সংস্কার করব না, নির্বাচন দিয়ে দেব। সো ঐক্যমত্য কমিশন নিয়ে প্রশ্নটা এই কারণে আসে যে ঐক্যমত্য কমিশন আসলে এখানে ফ্যাসিলিটেটরের রোল প্লে করার কথা ছিল এবং ঘটনাচক্র আমাদের প্রধান উপদেষ্টা এটা চেয়ারম্যান। কিন্তু আমাদের দেখে মনে হয়েছে তাদের একটা স্টেক আছে, তারা তাদের এবং পরিস্থিতি তৈরি করছেন। আমরা পরবর্তীতে এখনো অফিসিয়ালি অনেক পত্রিকায় নিউজ আসছে যে এই রিপোর্ট দেওয়ার আসলে এক ধরনের চাপ তৈরির প্রবণতা আছে, ধরুন বিএনপিকে, যে তুমি এটা মেনে নাও, বা খানিকটা জামাতের কথাও বলা হচ্ছে তুমি এটা মেনে নাও, তাহলে আমরা এই যে একটা মাঝামাঝি জায়গায় আসি। এগুলো ঐক্যমত্য কমিশনের কাজ ছিল না। ঐক্যমত্য কমিশনের কাজ ছিল যতটা সম্ভব ফ্যাসিলিটেট করা, যুক্তিতর্কের মাধ্যমে ফ্যাসিলিটেট করে যে জায়গায় সবাই মোটা দাগে একমত আছে ততটুকুর মধ্যে নিয়ে আসা। সেই কারণে আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন আসলে তার নিজস্ব একটা এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা এনসিপির সাথে খুবই অ্যালাইন করে। শুধু সেটা না, আমাদের মূল সংকটের যে জায়গা সেটা হচ্ছে কনস্টিটিউশন রিফর্মস কমিশনের যে প্রাথমিক রিপোর্ট ছিল, তারপর সেখান থেকে এগুলো ঐক্যমত্যতে এসছে। আপনি এনসিপির যা চাওয়া আছে, আপনি ফাইনাল রিপোর্ট দেখবেন, সেটাও খুবই মিল আছে। জনাব মাসুদ কামাল, আপনি কি এই বিষয়ে একমত যে এনসিপির ফর্মুলা অনুযায়ী ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন? একটা জিনিস একটু যোগ করি, এটা এনসিপির ফর্মুলাটা এনসিপির মুখ দিয়ে বেরিয়েছে, এটা এনসিপির যে শুধু তা না, এর সাথে আরো অনেকে যুক্ত আছেন এবং আই ডাউট ঐক্যমত্য কমিশনেরও যারা আছেন তাদেরও চিন্তা ওই দিক দিয়ে আসলে প্রেজেন্টেড হয়েছে। জি, আমি যদি একটু রিফ্রেশ করি যে ঐক্যমত্য কমিশন যেই সুপারিশ দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটি আসলে এনসিপির দাবি মেনে নেওয়ার জন্য সেইভাবে করে রিফর্ম করা হয়েছে। আপনি কি সেরকম মনে করছেন? সরকার এনসিপির দিকে ঝুঁকে পড়েছে? আমি শিওর না, মানে আমি এক্ষেত্রে মনে করি যে আমার ঐক্যমত্য কমিশনেরই নিয়ত নিয়ে সন্দেহ আছে। মানে এই সারপ্রাইজ গুলো কেন আসলো? এই সারপ্রাইজ না, এটা ওনাদের মতলব, এই ঐক্যমত্য কমিশনের মতলব এটা। আমি ঐক্যমত্য কমিশনের শুরু থেকে এরা আমি পক্ষে না, তো আমি জানি এরা এই আকামগুলি করবে, জাস্ট আকাম করে থুয়ে গেছে, তারা এগুলো করতেছে, ইচ্ছা করে করতেছে। এটা আওলা বাজায় নিয়ে নির্বাচনে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে। এবং মানে এটা কেন যে এটা করলো, তারা এটা করলো মানে কি, তারা এটা করবে আমি মোটামুটি জানতাম, এই ধরনের কী করবে আমি জানতাম না, বাট এরা যে ভালো কিছু করবে না এটা আমার ধারণা ছিল। কারণ আমার কাছে প্রথমেই মনে হয়েছে আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কি করতে চান, তারপরে এতগুলো লোককে আপনি বসাইছেন, তাদের মাথা দিয়ে আলটিমেটলি কিন্তু আমার মাথার মধ্যে এটি আছে যে আমি ওইদিকে নেওয়ার চেষ্টা করবো, নিতে পারলে পারলাম, না পারলে যতটুকু পারলাম, ওই মানে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায়। এই আলী রিয়াজ সাহেব তো এই সরকার আসার পরেই তার একটা ফর্মুলা, সে এসে নিয়ে তো একটা থিওরি দিলেন যে এই সংবিধান রাখায় পরিবর্তনও করা যাবে না, সংস্কারও করা যাবে না, সংবিধান পুনর্লিখন করতে হবে। এই প্রজেক্টে উনি এখানে আসছেন, আসার পর তারপরে আবার পাইছেন বিরাট দায়িত্বটা। হয়তো উনি করতে পারেন নাই, অন্যদের চাপে পারেন না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাপে পারেন না, বাট উনি পরিশীলিত ভঙ্গিতে ওনার প্রজেক্টে উনি ছিলেন এখানে, এবং এটা উনি ভালো করেননি কাজটা। এই যে এখন যেটা হচ্ছে, এখন কি হয়েছে, এখন তো আপনার সংবিধানটা কীভাবে সংস্কার হবে এটা নিয়েই তো একটা মানে একটা গোলমাল পাকিয়ে গেছে। দেখেন একটা জিনিস আমি বলি, যে সংবিধান সংস্কার যে পরিষদটা করবে আর কি, যারা ইলেক্টেড হয়ে এমপি হয়ে আসবে, যারা হয়ে আসবে, তারা এই আদেশের মাধ্যমে এই যে সনদের এটাকে করবে, বাস্তবায়ন করবে, এবং এর বাইরে তারা কিছু করতে পারবে না। ওখানে কিন্তু বলে দেওয়া আছে ইয়েতে, এর বাইরে তাদের কোনো এখতিয়ার নেই কিছু করার। কেন? তাহলে ওই লোকগুলি সারা দেশের প্রতিনিধি, ওরা তবে সারা দেশের প্রতিনিধি। আর আপনার এখানে কি 30টা দল,
দল তো 30টা রে ভাই, 52 দলের মধ্যে 30টা দল আপনার। এই দলে এদের আপনি কি বুঝাচ্ছেন, কি বুঝছে এরা বললে হয়ে গেল? সারা দেশের মানুষের কোনো সে নাই? সারা দেশের যারা নাকি নির্বাচিত হয়ে আসবে 300 জন, তাদের কোনো সে থাকবে না? আপনি যা করছেন এর বাইরে তারা কিছুই করতে পারবে না কেন? আপনি কে? তাকে তো আমি মানি না, অন্য আমার আলাপ বাদ দেন। কারণ আমি তার দেশপ্রেম নেওয়ার সন্দেহ আছে। যে লোক অন্য একটা দেশের নাগরিকত্ব নেয় সে লোক দেশপ্রেমের প্রতিযোগিতায় আমার সঙ্গে হারবে। ও কথা ভাই পরিষ্কার। তার আরেক দেশের নাগরিকত্ব নেওয়া লাগে কেন? কেমন লাগে? কারণ সে এই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না, এই জন্য সে এক দেশের নাগরিকত্ব নিচ্ছে। ঠিক আছে, তখন বলবে যে আমি আওয়ামী লীগের চাপে গেছিলাম, অমুক গেছিলাম। ঠিক আছে, আপনি এখানে আসছেন, ওই নাগরিকত্ব ছেড়ে আসেন, তাহলে আমি বুঝবো না আপনার মধ্যে এই দেশের প্রতি ভালোবাসাটা আছে। সে তো শুরুতেই ডিসকোয়ালিফাইড, তার তো নিয়ত খারাপ। এবং যখন সে আমেরিকার নাগরিকত্ব শপথ দিছে তখন সে বলে নাই ওখানে যে উনি পরবর্তী সময় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে? বলে নাই তো। সে এটাই করতে আসছে। সে তার সঙ্গে মনির হায়দার একই জিনিস। তবে এগুলি করে তো লাভ নাই। তো এখন এগুলি আমাদের দেশে উনি আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশি লোকদেরকে পছন্দ করেন, এদের খুঁজে পাবে। মনির হায়দার এখন কই? বলবে যে উনি আবার আসবে, গেছে তোরে ভাই। তো এইগুলি কি বলবেন আপনি? বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। এটা শিরোনাম হচ্ছে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে। আপনি কি মনে করেন যে বিএনপি এখন বেকায়দায় পড়েছে? বিএনপি সাময়িকভাবে বেকায়দায় পড়েছে। বিএনপি যদি তাদের অবস্থানটাকে জনগণের কাছে ক্লিয়ার করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে যে ওই অভিযোগটা উঠেছে না যে তারা সংস্কার চায় না, এটা কিন্তু এস্টাবলিশড হয়ে যায়। এটা কিন্তু বলছে, দেখেন যারা বলছে যে বিএনপি সংস্কার চায় না তারা কি জানে না বিএনপির আপত্তিটা কি কারণে? তারা তো জানে। তারা কি ওই কথাটা বলে না তো। বিএনপির সঙ্গে তো প্রতারণা করা হয়েছে। এই আলী রিয়াজ মনির হায়দার এত প্রতারণা করছে বিএনপির সঙ্গে। বিএনপি এইভাবে যেটা আসা উচিত ছিল না। আপনার নোট অফ ডিসেন্ট করে থাকবে না কেন? কিন্তু বিএনপির সব নোট অফ ডিসেন্ট কি যৌক্তিক ছিল জনাব মাসুদ কামাল? যৌক্তিক তো আমার ব্যাপার না। তো এটা তো আমি দেখবো না, আপনি দেখবেন না। যৌক্তিক এটা বই গণভোটে পাবলিক দেখবে। কিন্তু সে তো এটা বলেছে। যেমন আপনি এখানে 3 জন আলাপ করতেছি, ধরা যাক। এখন ধরেন আমি খুবই অযৌক্তিক কিছু কথা বললাম, যখন এটা অনিয়ার করবেন আমারটা বাদ দিয়ে দিবেন? তত বাদ দিবেন না, আমার বাদ দিয়ে দেন। তাহলে তো এই আপনার প্রোগ্রামটা পূর্ণাঙ্গ রূপ পারে না, খণ্ডিত হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। এটা আপনি করতে পারেন না। লোকে আমারটা দেখে আমার অযৌক্তিক কথা সেটা আমার গালাগালি করবে, ওইটাই আমার প্রাপ্য। তা আপনি আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত কেন করবেন? এত সুন্দর গালি আমার তো শুনতে ইচ্ছে হইতে পারে। তো এরকম বিএনপির অযৌক্তিক হবে অযৌক্তিক, পাবলিক বিএনপির গালাগালি করবে, কিন্তু আপনি রাখবেন না কেন? এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি একটু যোগ করি, খুবই ইন্টারেস্টিং। বিএনপির নোট অফ ডিসেন্ট বাদ দিতে চাইছেন। আচ্ছা, আমাদের এইভাবে যদি চিন্তা করি, বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো কি একটা আইডিয়াল সিচুয়েশনে গণভোটে যেত? এই প্রশ্নটা আমরা করি না। একটা আইডিয়াল কনস্টিটিউশন কিভাবে তৈরি হয়? একটা গণপরিষদ তৈরি হয়। প্রায় শুনেছি এনসিপিও চেয়েছে 70 সালের মতো একটা নির্বাচন হোক যেটা সংসদ এবং গণপরিষদ একসাথে হবে। যদি একসাথে হলো, ওদের কাজ কি হতো? একটা সংসদ, একটা সংবিধান নতুন করে লিখলো। যেগুলোতে বিএনপি, ধরুন আপার হাউস পিআর, আমি মনে করি, এটা আমার অপিনিয়ন, বিএনপি যেভাবে চাইছে এটা অযৌক্তিক। তাহলে তো নিম্নকক্ষ উচ্চ কক্ষে তেমন কোনো পার্থক্য নেই, এটা অযৌক্তিক। কিন্তু এটা গণপরিষদে যখন আলোচিত হবে, এটা যখন ভোট হবে, সেই ভোটে কে জিতবে? বিএনপি জিতবে। বিএনপির প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট ওই গণপরিষদে ভোটে জিতে নোট অফ ডিসেন্ট গুলো সংবিধানে ইনক্লুডেড হতো না, এটা পরে গণভোটে যেত। খেয়াল করুন, এটাই আইডিয়াল প্র্যাকটিস। গণভোটে জনগণ যখন ভোট দিত, সেই কনস্টিটিউশনে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলো জনগণের সামনেই যেত না। এখানে আপনি কি করলেন? একটা ট্রিক করলেন। বিএনপি অনেকগুলো জায়গায় তার জায়গা থেকে সরে আসলো সে সদিচ্ছা নিয়ে, এবং তার নোট অফ ডিসেন্ট যাবে এই আশায় সে গেছে। আপনি যেভাবে স্বাক্ষর করবেন, ঠিক আছে, হ্যাঁ ভোট দিক, আমার নোট অফ ডিসেন্ট গুলো আমি করবো না, বাকিগুলো করবো। গণপরিষদ হলে তো তাই হতো। এখানেই প্রতারণাটা প্রথম থেকে বিএনপির সাথে, মানে এই ধরনের চালাকি শয়তানি করে আসলে কোনো ভালো কিছু না। আমি আমাদের পলিটিক্যাল স্ফিয়ারটাকে নষ্ট করার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি কি মনে করেন যে বিএনপি তাহলে এখন গণভোটের বিপক্ষে অবস্থান নেবে, বা বিপক্ষে অবস্থান নিলে কি সেটি তাদের পক্ষে যাবে? আমি মনে করি বিএনপি যে বাস্তব ভাবে যেটা বলছেন, উইচ ইজ ভেরি রাইট। বিএনপির দুটো স্পেসিফিক দাবি আছে। একটা হচ্ছে ভোটের দিন হওয়া, কারণ ভোটের দিন হতে হবে কেন আমি এবার এটাও বলি। মানে বেশি কথা বলছেন ইদানিং জামাতের মানুষজন, ওনারা যেহেতু অনেকদিন পর খুব গুরুত্বপূর্ণ হয়েছেন। উনি বলছেন, একজন জামাতের দ্বিতীয় নেতা, প্রধান নেতা বলছেন,
গণভোটটা নভেম্বরের যুক্তিকই গণভোট হয়ে যেতে হবে, জাতীয় নির্বাচন টাইমলি নাও হতে পারে। এবং জাতীয় নির্বাচনের চেয়ে থেকে গণভোট বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় বসে এগুলো শুনছি। তো এখন তার মানে কি, আপনার মনে হচ্ছে তাহলে গণভোটটা করিয়ে এরপর নির্বাচনটা ঝামেলা ফেলে দিত? আমি যদি দুটো একই জায়গায় নিয়ে যাই, নির্বাচন একসাথে হবে এক। বিএনপিকে এটা বলতে হবে, এটা তার দাবি। বিএনপি না বলবে কোনটায়, সেটা হচ্ছে আগে হলে না এবং নোট অফ ডিসেন্ট ছাড়া যদি গণভোট হয়, সেই গণভোট নিয়ে তার আপত্তি আছে এবং সে ক্রমাগত যা যা হয়েছে এটা বলবে। সুতরাং আমি মনে করি না, খুব বেকায়দায় আছে, প্রচুর প্রোপাগ্যান্ডা হবে, কিন্তু সে যদি ঠিকমতো ডিল করতে পারে তাহলে হবে। আর আমি আবারও বলছি, একটু আগে যেটা এক্সপ্লেইন করলাম, বিএনপি সংস্কারের বিরোধী এই ধরনের একটা ধারণা কি মানুষের মধ্যে তৈরি হয়েছে? চেষ্টা হবে। পারসেপশন কিন্তু ম্যাটার করে। যেমন আমি ফয়েজ ভাইয়ের সাথে একমত, নির্বাচন না হওয়া কেউ অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু পারসেপশন তো আছে, অনেক মানুষের মধ্যে পারসেপশন আছে নির্বাচন নাও হতে পারে। সো এটা ডিপেন্ড করবে কে তার ন্যারেটিভ এস্টাবলিশমেন্টে কতটা স্মার্টলি প্লে করতে পারবে। হতে পারে মানে বিএনপি এই দুটোর কারণে এই ধরনের ট্যাগ লেগে যেতে পারে, এটা হতে পারে না তা না। জনাব ফয়েজ, আমি আপনার কাছে যেতে চাই এবং এই প্রসঙ্গে যদি আপনার কিছু যোগ করার থাকে আপনি যোগ করতে পারেন, না হলে অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে গত 15 মাসে শেখ হাসিনাকে মুখ খুলতে দেওয়া হবে কি হবে না, এই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে অনেক দর কষাকষি হয়েছে। এর মাঝে একই দিনে আমরা দেখলাম যে 3টে আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার এলো। ভারত সরকার কি অন্তর্বর্তী সরকারকে একরকম আন্ডারমাইন করলো? আপনাদের কি মনে হয়? এটি কি এক ধরনের কূটনৈতিক ব্যর্থতা আমাদের? জি, প্রথমে আমি এই গণভোট, নোট অফ ডিসেন্ট বা জুলাই সনদ সংক্রান্ত খুব টেকনিক্যাল বিষয় নিয়ে আমার ভাইয়েরা কথা বলেছেন। আমি জানি না মানে দর্শক যারা দেখছেন তারা কতটা এটাতে আশান্বিত হওয়ার জায়গা পাচ্ছেন। ওনাদের দুজনের বক্তব্যে ব্যাপক হতাশা এবং মানুষের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি শুধু এতটুকু বলি যে পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে অনেকগুলি বিষয় থাকে যেগুলি নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা হয়, কিন্তু মূল বিষয়টা প্রকাশ্যে আসে না। সেটা আবার নিজেদের মতো করে নিজেরা সেটেলমেন্টে যাওয়ার চেষ্টা করে। ওই শুরুতে আপনার নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্নে যেটা বলছিলাম যে আমাদের আসলে অ্যাফোর্ড করার জায়গা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়াটা। ঠিক একইভাবে এটাও বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যেই মুখোমুখি বা সাংঘর্ষিক অবস্থান এইসব বিষয় নিয়ে, সেই অবস্থানটা ঠিক ওনারা কত দূর যেতে পারবেন এই বর্ডার লাইনটা ওনারা জানেন, এই বিষয়ে ওনারা সচেতন। সুতরাং আমরা খুব শীঘ্রই এ সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ সমাধান এবং সবার মধ্যে একটা মানে সহনশীল অবস্থা দেখতে পাবো বলে আমার বিশ্বাস। দেখুন, সমঝোতা ভিতরে ভিতরে বিষয়টা এরকম না। আমি আপনাকে বলছি শুরু থেকে, আমরা প্রায় এই কথাটা বলি, এই সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলি প্রকাশ্য আমি শুনি নাই, হতে পারে যে প্রকাশ্য অপ্রকাশ্যের নিয়মিত যোগাযোগ আছে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে, এভাবেই সরকার ফাংশন করছে। সুতরাং এটাতে আপনি গোপন যোগাযোগ কি আর এটা বিষয় না। আর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বা যখন পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের বিপরীতমুখী অবস্থান আছে, সেটা তো একটু সমন্বয়ের ব্যাপারে সরকারের ভূমিকা থাকবেই। যেমন ধরুন ভাইরা বলছেন যে এনসিপির মতামত প্রতিফলিত হয়েছে এখানে, একদম নিশ্চিত হয়ে বলছেন। ধরেন মাসুদ ভাই বলছেন যে শাপলাটা হচ্ছে সরকারের সিগন্যালে দিয়েছেন। ওনারা যতটা দায়িত্ব নিয়ে বলেছেন বা জানেন যেভাবে গভীর থেকে সরকারের পজিশনটা, আমি আসলে অতটা জানি না সরকারের থেকে যে আসলে কি সরকার এনসিপিকে শাপলা দিতে বলেছে কিনা। সো মাসুদ ভাইয়ের ওই জায়গায় আমি একটু, মাসুদ ভাই যদি আমার বেয়াদবি না নেন, আমি খুব তাত্ত্বিক জায়গায় একটা কথা বলি, খুব তাত্ত্বিক মনে হবে। মাসুদ ভাই একটা জায়গায় বলছেন যে রেফারি বাঁশি বাজাবে ফাউলের, সেটা ভুল হলেও উনি ওনার অবস্থান থেকে সরবেন না। চিন্তার জায়গাটা আপনি খেয়াল করেন। তার মানে আপনি ফুটবল ক্রিকেটেও রিভিউ, ভিআর সিস্টেম অনেক কিছু আসছে, তাই না, রেফারির বাঁশির রিভিউ করার জন্য। আমি কিন্তু মাসুদ ভাই, আমি বলছি না যে ইলেকশন কমিশন কি করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্ত। বাট এই যে আমরা বলে ফেলবো একটা বিষয়, সরকার বা সরকারের কোনো অর্গানাইজেশন, গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন ইটসেলফ যে গণতান্ত্রিক সবচেয়ে বড় ইনস্টিটিউট, তো এই প্রতিষ্ঠান একটা সিদ্ধান্ত দিবে তারপর আর কারো কথা শুনবে না, এরকম ভাবে সামনে এগিয়ে যেতে হবে, এই কায়দাটা সম্ভবত ভাই স্বৈরতান্ত্রিক। এটা কোনো প্রতিষ্ঠানেরও নেওয়া উচিত না, কোনো ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের সরকারেরও নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে আলাপ করেন না এই সরকার অনেক দুর্বল, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পরে ফেসবুকে সমালোচনা হওয়ার পর সিদ্ধান্ত পাল্টে ফেলে। তো এমন দুর্বল সরকার, আমি যখন নাগরিক হিসেবে আবার আমার জায়গায় ফিরে যাব, আমি চাইবো যে ভবিষ্যতের সরকারগুলি অন্তত এরকম দুর্বল হোক যে নাগরিকদের মধ্যে যদি কোনো সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয় বা নাগরিকরা সেই সিদ্ধান্তের বিপক্ষে অপিনিয়ন দেয়, সরকার সেটা রিভিউ করুক। আমাদের এত কিছু কিন্তু এইভাবে সরকার
হাসিনা যা বলতো তাই আইন, এই বাস্তবতায় থাকা যাবে না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবার আপনি আসেন কিন্তু যে সংস্কার ভারত, কমিশনের আলোচনায় তো আমরা সেটা দেখলাম না। দেখুন রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয় নিয়ে আলোচনা হলো, তারপর ঐকমত্য কমিশন যেটি বলেছে সেখানে তো সেটা প্রতিফলন দেখলাম না। খুব ডিটেইলে ধরে ধরে আলোচনার মনে হয় এখন সুযোগ নেই, তবে এতটুকু আমি বলছি, সংস্কার কমিশন সরকারের কাছে তাদের প্রস্তাব দিয়েছে, সুপারিশ দিয়েছে, স্টিল দেয়ার ইজ এ সরকার, দেয়ার ইজ পার্টিজ, দেয়ার ইজ অল স্টেক হোল্ডার্স। কিন্তু সুপারিশে এতদিনের আলোচনার প্রতিফলনটা কেন? কিচ্ছু অসুবিধা হয় নাই। সংস্কার কমিশনকে এমন কোনো বাধ্যবাধকতার মধ্যে কেউ ফেলা হয় নাই যে ওনাদেরও কোনো অপিনিয়ন দিতে পারবেন না। হ্যাঁ, ইভেন আপনি যেমন ভাই যেটা বলছিলেন যে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো আলোচনা নেই, শেষ হয়েছে, অথচ বাস্তবায়নের পদ্ধতি কিন্তু ওনাদের আলোচনাতে ছিল, কয়েকটা প্রস্তাব নিয়ে ওনারা একদম শুরুতে ছিল, এবং যেটা সিদ্ধান্ত ছিল যে অন্যান্য সকল বিষয়ে আলোচনার পরে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং আমি এই জায়গাটা বলছি যে অনেক টেকনিক্যাল আলাপ আলোচনা করা যায়, সে জায়গায় গেলাম না, শুধু এতটুকু বলছি আমরা এটা নিয়ে গভীর সংকটের মধ্যে নেই। গভীর সংকট বরঞ্চ রাজনৈতিক অন্য ডিমান্ডের জায়গায় আছে ভাই। হ্যাঁ, অগভীর সংকটে তো শোনেন, পুরো জাতি এক ধরনের গভীর সংকটের মধ্যে ছিল, সেই সংকট আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি, সেটা তো সত্য। সুতরাং আমি কোনো সংকটকে স্বীকার করা বা অস্বীকার করার কোনো জায়গা না, আমি খুব প্র্যাকটিক্যালি কথাটা বলছি যে এটা নিয়ে আমরা পয়েন্ট অফ নো রিটার্নে কেউ নেই। পলিটিক্যাল পার্টি যেমন ধরুন জামাত ইসলামী দাবি করছে না যে এটা না হলে আমরা ভোটে যাবো না, ওটা না, যদি এরকমই একান্ত হয় যে আপনারা এটা হলে ভোটে যাবেন না, বিএনপি বলছে যে এটা করার এখতিয়ার সরকারের না, তাহলে আপনারা ডিসাইড করেন যে আপনারা কি করবেন, সরকারকে আপনারা বিদায় বলে দেন, অসুবিধা নেই, আপনারা যেভাবে পারবেন সেভাবে করে নেন, সেটা অন্য আলোচনা। এই জন্য আমি বলছি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তাদের প্রত্যেকের বর্ডার সম্পর্কে সেই জানে। ধরনের কথাও তো শোনা যাচ্ছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কি হবে না, হলেও সব উপদেষ্টা থাকবেন কিনা, অনেক কথাই তো শোনা যাচ্ছে আসলে। হ্যাঁ, শোনা যাওয়া নিয়ে এত আলাপ করাটা উচিত হবে না। ধরুন এই যে ধরেন নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে ধরুন আমাদের উপদেষ্টা পরিষদের কয়েকজনের বক্তব্য নিয়ে কথা বলছেন, সেই বক্তব্য ধরেন এখন থেকে আরো 8 মাস 9 মাস আগের বক্তব্য যে ওনারা এই বলেছে সেগুলিরও নানান প্রেক্ষাপট ছিল, তো সেটা তখন ব্যাখ্যা দিয়েছি। এখনো এতটুকু বলি যে এখন যে উপদেষ্টা পরিষদের সকল সদস্যরা বারবার বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে এর কোনো ব্যত্যয় ঘটবে না, এটা নিয়ে কিন্তু আলাপ করছেন নাকি, ওই যে ওই সময় বলেছেন সেজন্য অবিশ্বাসের জন্ম নিয়েছে। সুতরাং আপনি যখন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করবেন, আপনার সুবিধার জন্য যে রেফারেন্সটি দরকার আপনি সেটা নিয়ে আলাপ করবেন, অন্য রেফারেন্স আপনি সাইডে রেখে দিবেন। সেটা হলো আমরা হয়তো কারণ খোঁজার জন্য এটা বলছি, না কিন্তু না, পারসেপশন আছে জনগণ, কিন্তু আমি এটা বলছি জনগণের পারসেপশনের বিষয়টা আমি শুরুতে আপনাদের সঙ্গে একমত আছি, আমি তো সেটা বলছি। এবার আপনি আসেন দিল্লিতে লুকিয়ে থাকা পতিত ফেসিবাদী শেখ হাসিনা, তিনি ইন্টারভিউ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে একজন রিপোর্টার হিসেবে আই এম স্টিল কনফিউজড যে উনি ঠিক ইন্টারভিউ দিয়েছেন কিনা, ওনার নামে প্রকাশিত হয়েছে। এইটা দিল্লি ইন্টারিমকে একটা বার্তা দেয় কিনা, মানে কি আপনি আপনার শব্দটা কি ছিল যে কেয়ার করলো না, একরকম আন্ডারমাইন করলো কিনা, বা এটি কি আপনি এক ধরনের কূটনৈতিক ব্যর্থতা বলবেন? দিল্লি তো এই সরকারকে ডে ওয়ান থেকে আন্ডারমাইন করছে, নানানভাবে করছে না। ধরেন সাম্প্রতিক সময় একটা আলোচনা হয়েছে, আমি জানি না এটা কোনো সিদ্ধান্ত কিনা বা কারো কোনো পার্টিকুলার ইনভিটেশন কিনা, দিল্লি বলছেন যে তাদের ওখানে একজন ওয়ান্টেড পার্সন বাংলাদেশে ভিজিট করতে আসছে, তারা প্রত্যাশা করে তাদের ওয়ান্টেড পার্সনকে বাংলাদেশ ফেরত দিবে তাদের হাতে। একই প্রত্যাশা আমাদের ওয়ান্টেড পার্সনকে আপনারা ফেরত দিবেন। আমি বললাম আমি জানি না কেউ ওয়ান্টেড পার্সন এখানে আসছে কিনা। বা এক সেকেন্ড একটু যোগ করি, ওয়ান্টেড যদি তাদেরও হয়, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির বিচারের কোনো আসামি না, যার কথা বলা হচ্ছে, এটা আরো ভয়ঙ্কর ব্যাপার, এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। সো সুতরাং দিল্লি নানান কায়দায় অনেক দিন থেকে আন্ডারমাইন করছে, ওভারনাইট কোনো ডিসিশন ছাড়া আমাদের এখানে নানান সুবিধা ফ্যাসিলিটিস নানান কিছু স্টপ করে দিয়েছে, এসব করেছে না। সো দিল্লি যে আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে পররাষ্ট্র বিষয়ক বিষয়টা আপনি যদি বিবেচনা করেন, দিল্লি দীর্ঘদিন থেকে এখানে যে ইনভেস্টমেন্ট তার, সেই ইনভেস্টমেন্টটা কেন এখানে সে তার রং ইনভেস্টমেন্ট ছিল, তার কূটনৈতিক সিরিয়াস ফেইলিওর ছিল। কারণ দিল্লি এখানে সম্পর্ক স্থাপনই করেছে একটা রাজনৈতিক দলের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেনি। এর ফলে এই যে সিরিয়াস লস, তার ডিপ্লোম্যাটিক লস, এইটা এখন তো তার জন্য এক ধরনের বড় ধরনের যন্ত্রণার কারণ। সুতরাং দিল্লি বাংলাদেশকে আন্ডারমাইন করবে কি করবে না এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বরঞ্চ বাংলাদেশের মানুষ কারো আন্ডারমাইন হওয়া বা না হওয়া, কারো প্রশ্রয় বা আশ্রয়, এসব নিয়ে এখন আর চিন্তিত না। বাংলাদেশের মানুষ তার নিজ দেশের সিদ্ধান্ত নিজেরাই নিবে, এরকম একটা নীতিতে বিশ্বাসী। সুতরাং এটা নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই। অন্য একটা প্রসঙ্গে যাই, এটি নিয়েও সম্প্রতি অনেক আলোচনা হয়েছে, সেজন্যই আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপি নেতা জনাব এহসানুল হক মিলনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। আপনার কি জানা আছে কিনা যে কেন বাধা দেওয়া হয়েছে? উনি বলেছেন যে উনি ষড়যন্ত্র চক্রান্তর শিকার। ছোট করে জনাব এহসানুল হক মিলন দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রের শিকার, উনি ওনার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার ছিলেন দীর্ঘদিন থেকে,
এখন পার্টিকুলারলি আমি জানি না কোনো আদালতের ওনার পুরনো কোনো কেসে বা কোনো বিষয়ে, দেখুন আপনি যদি দেখেন নিউ এজ সম্পাদক নুরুল কবিরেরও দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো তাকে বিদেশ যাওয়ার সময় আটকে হয়রানি করার ঘটনা ঘটেছে। এর ফলে আমাদের এখানে সিস্টেমে অনেকগুলি জিনিস এসে জড়ো হয়েছিল, এগুলি পরবর্তীতে সরকার ম্যানুয়ালি ধরে ধরে ক্লিয়ার করেছে। এখন জনাব এহসানুল হক মিলনের বিষয়ে পার্টিকুলারলি কি এটা যেমন উনি জানেন না, উনি বা আমরা এটা কোনো এখনো খোঁজখবর নেই খতিয়ে দেখিনি কি বিষয়ে, এটা কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে হোম মিনিস্ট্রি, ওখানে নিশ্চয়ই যোগাযোগ করলে উনি জানতে পারবেন। তবে অনেক সময় দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে। আমরা অনেক সময় খুব হাসাহাসি করি না যে এই লোক তো আগেই পালিয়ে গেছে, তার বিষয়ে দেশ থেকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো। কিছু আছে হচ্ছে আপনার কোর্টের অর্ডার বা আইনি সিস্টেমের কারণে, কি কারণে এটা আমার জানা নেই। আরেকটি প্রসঙ্গে যেতে চাই এবং সময় থাকলে আমি তিনজনের কাছে ছোট ছোট করে উত্তর নিতে চাই। বাংলাদেশে প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষার নানা কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার একটা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবেন এবং দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন। নভেম্বর মাস থেকে প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, এখন অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। এটি কি আপনি জানেন এবং এটি না আমি এটা তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ। আমি যতদূর জানি যে আপনার জুডো কারাতে এই ধরনের প্রশিক্ষণ, এগুলি জুডো কারাতে এবং আগ্নেয়াস্ত্র তারা লাইভ, উনি বলেছেন যে তারা লাইভ প্রশিক্ষণ দিতে চেয়েছেন কিন্তু সেটির অনুমতি পাননি। এটা জনাব আসিফ সজীব ভুইয়া উনি মনে হয় ভালো বলতে পারবেন তাত্ত্বিকভাবে। আমি এটা জানি না, হয়তো কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। এখন পুরো জিনিসটা দেখলে দেখা যাবে সরকারের যখনই কোনো প্রকল্প গ্রহণ করা হয়, প্রকল্পের মধ্যে একটা প্রকল্পের উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই থাকে। এই বিষয়ে আমার খুব বিশদ জানা নেই, যে আপনাকে আমি খুব এনলাইট করতে পারছি না এটা নিয়ে। ডক্টর জাহেদ, ছোট করে আপনি কিভাবে দেখছেন এই মানে বিষয়টা? খেয়াল করি ওনারা এটা এমন না যে শুধু শুধু যে ফিজিক্যালি না, তারা রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে, মানে একটা দেশে তো ডিফেন্স পলিসি থাকে, একটা মন্ত্রণালয় হুট করে সিদ্ধান্ত নিলেন তারা এরকম ট্রেনিং দেবেন এবং সুযোগ পেলে, উনি সুযোগ পাননি, ওনাকে যেটা বরাদ্দ দেওয়া হয়নি, লাইভ ফায়ারিং ও প্র্যাকটিস করাতেন। এর চেয়ে ভয়াবহ কথা হতে পারে না। মানে আমাদের দেশ কি জাস্ট যার যা ইচ্ছা হলো একটা মন্ত্রণালয়, এটা একেবারে আমাদের একটা ডিফেন্স পলিসির পার্ট। আমাদের কি এটা হয়েছে? সরকারও একটা মন্ত্রণালয় এভাবে করছে, যে মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মানুষ আছেন যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। তো সেই কারণে আমি মনে করি এটা নিয়ে নানান স্পেকুলেশন হবে এবং বাংলাদেশে ভবিষ্যতে কি পরিস্থিতি দাঁড়াবে, কেমন দাঁড়াবে। আমরা কিন্তু ফয়েজ ভাই শুরু করেছিলাম যে একটা স্পেশাল অবস্থায় আছি, এই স্পেশাল অবস্থায় থেকে যখন আপনি এই কাজগুলো করেন এগুলো খুবই নেগেটিভ পারসেপশন। 30 সেকেন্ড, একেবারে শেষ সময় চলে এসেছে। না, উনি এটা কেন করতেছেন আমার কাছে ক্লিয়ার নেই। সরকারের কি এটা কাজ? সরকার আছে আর 4 মাস, তার এটা শুরু করতে হবে কেন? এখানে কতগুলি ধান্দা আছে যে ওনার বয়সজনিত একটা সমস্যা আছে, ওনার মধ্যে একটা মারদাঙ্গা ভাব আছে, পিস্তল নিয়ে চলে যান, বুলেট নিয়ে চলে যান এয়ারপোর্টে, একটা ব্যাপার স্যাপার আছে। দ্বিতীয়ত হলো এখানে একটা মাল পানির ব্যাপার আছে। এই যে ট্রেনিং প্রোগ্রামগুলি করবে, কারে কারে নিয়োগ দিবে, কিভাবে নিয়োগ দিবে, কি হবে না হবে, অনেক তো সারা দেশ তো ভাই, এক এক জায়গায় ছোট 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 আসলে অনেক টাকা হয়ে যায়। কাজে এটাও একটা ব্যাপার হতে পারে।